নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজ আমরা আলোচনা করব দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের একত্রে রাজনৈতিক কারাবাসের দিনগুলি সম্পর্কে। এই আলোচনা করতে গিয়ে যে তিনটি বিশেষ বইয়ের সাহায্য আমি নেব তা হলো হেমন্ত কুমার সরকারের সুভাষের সঙ্গে 12 বছর, দেশবন্ধুর কন্যা অপর্ণা দেবীর লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি গবেষিকা পূরবী রায়ের সম্পাদনায় সুভাষচন্দ্র শৈশব থেকে যৌবনে। মূলত এই তিনটি বই, এছাড়াও আর অন্যান্য কিছু বইয়ের রেফারেন্স নিশ্চয়ই থাকবে। সুভাষ নিজেই মান্দালয় জেল থেকে একটি চিঠিতে তার সেই অভিজ্ঞতার কথা হেমেন্দ্রনাথ দাশগুপ্তকে জানিয়েছিলেন। সুতরাং আজকে যা আমরা আলোচনা করব তা মূলত প্রত্যক্ষদর্শীদেরই আলোচনা। তিনি সেই পত্রে লিখেছেন 1921 ও 22 খ্রিস্টাব্দে দেশবন্ধুর সহিত 6 মাস কাল কারাগারে কাটাইবার সৌভাগ্য আমার হইয়াছিল। তন্মধ্যে 2 মাস কাল আমরা পাশাপাশি সেলে প্রেসিডেন্সি জেলে ছিলাম এবং বাকি 6 মাস কাল কয়েকজন বন্ধুর সহিত আলিপুর সেন্ট্রাল জেলের একটি বড় ঘরে ছিলাম। একই সাথে ডিসেম্বরের 1921 সালে ইংল্যান্ডের যুবরাজের ভারত আগমনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করায় বন্দী হয়েছিলেন দেশবন্ধু, সুভাষচন্দ্র, হেমন্ত কুমার সরকার সহ আরও অনেকে। সবার আগে যারা কারাবন্দী হয়েছিলেন তার হলেন দেশবন্ধুর পুত্র চিররঞ্জন, স্ত্রী বাসন্তী দেবী, বোন উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ। কন্যা অপর্ণা দেবী কারাগারে পিতার সাথে নিয়মিত দেখা করতে যেতেন। যদিও ওই মহিলাদের বন্দী করে পুলিশ একদিনের মধ্যে ছেড়ে দিয়েছিল, দেশবন্ধু তাতে খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি চাইছিলেন যে মহিলাদের এই যে ইনভলভমেন্টটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্য ভীষণভাবে জরুরি এবং সত্যিই হয়েছিল। তাই মহিলাদের যখন বন্দী করা হলো তখন শয়ে শয়ে মানুষ আসতে থাকলো স্বেচ্ছাসেবকের দায়িত্ব গ্রহণের জন্য। তারা পিকেটিংয়ের জন্য, বিদেশি বস্ত্র বর্জনের জন্য, খাদি প্রচারের জন্য রাস্তায় নামতে শুরু করছে। দেশবন্ধু গ্রেপ্তার হওয়ার পরের দিন সুভাষচন্দ্র গ্রেপ্তার হলেন, সঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ, আকরাম খাঁ এরাও এসেছিলেন। এবং হেমন্ত কুমার লিখছেন তাদের ওয়ার্ডে কয়েকজন চীনা ছিল। শুনলাম আকরাম খাঁ সাহেবকে তারা জিজ্ঞেস করছেন ওপিয়াম ওপিয়াম, কোকেন কোকেন, অর্থাৎ জানতে চাইছেন আফিম না কোকেন কোনটা চুরি করে তারা জেলে এসেছেন। খাঁ সাহেব ঘাড় নেড়ে বললেন গান্ধী গান্ধী। আফিম কিংবা কোকেন ছাড়া অন্য কোনো কারণে যে জেলে আসা যেতে পারে, এই চীনা কারাবন্দীরা বোধহয় সেই তাদের সে ধারণাই ছিল না। এক কথায় তিনি লিখেছেন, তোমরা যদি আমায় জিজ্ঞেস করো যে আমি কংগ্রেসের স্বেচ্ছাসেবক কিনা, তাহলে বলতে পারো যাকে গান্ধী গুন্ডা বলে, আমি তাই। তিনি আরো লিখেছেন, গভর্নমেন্ট যেন জেল থেকে ব্যবসা ফেলে রেখেছেন। জেলের ভিতর কর্মচারী কয়েদিরা কত ব্যবসায় না ফেঁদেছে। ভালো মন্দ কাজ পাওয়ার জন্য ঘুষ চলে, ভালো থাকার জায়গার জন্য ভাড়ার ঘরের বন্দোবস্ত রয়েছে, আবার ভালো ঘর পেতে পয়সাও খরচা করতে হয় ন্যাচারালি। জেলের ভেতর মানুষকে নষ্ট করবার কত রকম যে বন্দোবস্ত আছে তা বলে শেষ করা যায় না। বলা বাহুল্য এই জিনিসগুলো আজও আছে। তবে সুখের বিষয় এই যে এই জেলেই অরবিন্দ ঘোষ, কানাইলাল কে না ছিল, এদের কথা ভাবলে শরীর রোমান্টিক হয়ে ওঠে। তিনি আরো লিখেছেন, দিনের বেলা পাঁচিল ঘেরা ছোট্ট এক টুকরো জায়গার মধ্যে আমরা ঘুরে বেড়াতাম, অথবা মাটির ওপর কম্বল ফেলে আকাশের চিল গুনতাম। 3খানা কম্বল দিয়েছিল, একটি পারতাম, 2খানি গায়ে দিতাম, আর অতিরিক্ত জামাটি বালিশের কাজ করত। বুঝতে পারছেন কতটা কষ্ট। ইউরোপিয়ান সাহেবদের জেলে ইউরোপকে হার মানানোর শীত পর্যন্ত ছিল। কোনো আয়না ছিল না, একজন আরেকজনের মুখ দেখত না। ভম্বল অর্থাৎ চিররঞ্জন, চিত্তরঞ্জনের ছেলে, হেমন্ত কুমারের মুখ দেখতেন, হেমন্ত কুমার তার মুখ দেখতেন। এইভাবে এটা ছিল তাদের আয়না। ভোরে পাওয়া যেত 1 মগ চা, অল্প মাখন মাখানো আধখানা পাউরুটি।
চায়ের চেহারা দেখে মনে হতো গোশালা হতে বস্তু বিশেষ মগে করে আনা হয়েছে। নাম নাকি ইউরোপিয়ান ডায়েট। বেলা 11টায় ব্রেকফাস্ট, মোটা চালের ভাত, অল্প আধা সেদ্ধ 2টি ডিম, ডাল ও চাল কুমড়ার ঘ্যাঁট, এর কোনো ব্যতিক্রম বা অন্যথায় ছিল না। এমন একটা ডালে গন্ধ থাকতো যে অন্নপ্রাশনের ভাত অবধি উঠে আসার জোগাড়। ডালগুলো জলে সেদ্ধ করা হতো, কিন্তু দানাগুলো দেখলে মনে হতো আমাদের দিকে চেয়ে যেন হেসে ঠাট্টা করছে। অপর্ণা দেবী তার বইয়ে এই খাবারকে কু অন্ন বলে আখ্যা দিয়েছেন। সে খাবার মুখে তোলা দেয়। অথচ এই চিত্তরঞ্জনই খাওয়া দাওয়ার ব্যাপারে কত পরিপাটি ছিলেন। ভাতের শেষ পাতে চাটনি ছিল আবশ্যক। তার মা নিস্তারিণী দেবী তাকে একদিন বলেছিলেন যে এত লোভ ভালো নয়, লোভ সম্বরণ করো। বাসন্তী দেবী জেলের সকলের জন্য দিনের বেলা বাড়ি থেকে মাঝে মাঝে রান্না করে আনতেন। ত্রৈলোক্য মহারাজ বর্ণনা করেছেন কিভাবে দেশবন্ধু জেলে থাকার সময় তাদের বসে খাইয়েছেন। বাসন্তী দেবী ডিম ও বেগুন দিয়ে তৈরি যে অপূর্ব ব্যঞ্জনটির কথা 50 বছর পরেও ত্রৈলোক্য মহারাজ ভুলতে পারেননি, সেটা ছিল খাগিনা। সুভাষচন্দ্রকে নিজের ছেলের মতো ভালোবাসতেন বাসন্তী দেবী। সুভাষ জানতেন দেশবন্ধু অসুস্থ, জেলে তাই দেশবন্ধুর সেবার কোনো ত্রুটি রাখতেন না। বিশেষ করে দেশবন্ধুর রাতের খাবার তিনি নিজের হাতেই রান্না করতেন। একদিন সুভাষের হাতের তৈরি লুচি খেয়ে দেশবন্ধু প্রশংসায় পঞ্চমুখ। বাসন্তী দেবীকে পরের দিন বললেন, সুভাষের হাতের তৈরি লুচি খেয়ে যেন মনে হয় সারা জীবন সুভাষ এই কাজটাই করে এসেছে, অর্থাৎ লুচি ভাজা। জেলের সর্বময় কর্তা আব্দুর রহিম একদিন দেশবন্ধুকে বললেন, আপনার ভাগ্য খুবই ভালো স্যার, রাঁধুনি হিসাবে একজন ICS কে আপনি পেয়েছেন। অর্থাৎ দেশবন্ধুকে কারাগারে বন্দী রেখেছেন ঠিকই, কিন্তু সম্মান তো করতেন সবাই। একই ঘরে চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র, চিত্তরঞ্জনের পুত্র চিররঞ্জন, যার নাম ছিল ভম্বল, আগেই বলেছেন। এরা রয়েছেন হেমন্ত কুমার নিজেই সুভাষকে দেশবন্ধুর সেক্রেটারি ও নিজেকে তার কর্মচারী বলে আখ্যায়িত করেছেন। সুভাষচন্দ্র নিজেও দেশবন্ধুর সান্নিধ্যে 6 মাস অত্যন্ত উৎকৃষ্ট সময় কাটিয়েছেন, অর্থাৎ একেবারে দেশবন্ধুকে তার সামনে থেকে দেখার সুযোগ পেয়েছেন। শুধু কি আর দেশবন্ধু, সুভাষের আসল সেবাব্রতী ভাবটি বেরিয়ে পড়তো কেউ অসুস্থ হলেই। বীরেন্দ্রনাথ শাসমল যখন জ্বরে ভুগছিলেন, সুভাষচন্দ্র সারা রাত্রি জেগে তার সেবা করেছেন। সেবা ছিল তার মজ্জাগত। আলিপুর সেন্ট্রাল জেলে কিরণ শঙ্করের বসন্ত হয়েছিল। কিরণ শঙ্করের সেবা করতে গিয়ে বসন্ত আক্রান্ত হয়েছে হেমন্ত কুমার নিজে। সুভাষচন্দ্র হেমন্তের সেবার কোনো ত্রুটি রাখেন। বসন্তের ঘাগুলি ধুয়ে দেওয়া, তাতে ওষুধ লাগানো, খাইয়ে দেওয়া, বাতাস করা, সেই সেবা জীবনে আর পাওয়া যাবে বলে মনে হয় না বলে হেমন্ত কুমার উল্লেখ করেছেন। ইটের বালিশে হেমন্ত যখন শুয়ে থাকতে পারত না, সুভাষ তার মাথাটা নিজের কোলে টেনে নিত। সারা রাত জেগে কাটিয়েছে কোনো কোনো দিন। দেশবন্ধু এই সময় মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। রাত্রে ঘুম হতো না। দিন দিন যেন ওজন কমতেই থাকছে তার। 4 হাত চওড়া, 6 হাত লম্বা একটি কুঠুরিতে বন্ধ অবস্থায় তার শরীর দিন দিন আরো খারাপ হতে শুরু করল। ইনফ্লুয়েঞ্জা ও ডায়াবেটিস দেখা দিল তার। যন্ত্রণার জন্য বেশ কয়েকটি দাঁত তুলে ফেলতে হলো। এই সময় তার সাথে দেখা করতে আসতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পণ্ডিত মদন মোহন মালব্য, অনেকে, বিদেশ থেকেও অনেকে আসতেন। প্রফেসর ভ্যান্টাইন আমেরিকা থেকে এসেছিলেন। দেশবন্ধুর আরেকজন জেলবন্দি সেবক ছিলেন। তিনি ছিলেন এক কুখ্যাত ডাকাত, যার নাম ছিল মাথুর। 8-10 বার তিনি ডাকাতির দায়ে জেলে এসেছেন। অপর্ণা দেবী লিখেছেন, দেখতে একেবারে তাকে ডাকাতের মতো না হলেও তাকে সবাই ভীষণ ভয় পেত। জেল থেকে মুক্তি পাওয়ার পরেও মাথুর দেশবন্ধুর সেবা করে গেছেন। আলিপুর সেন্ট্রাল জেলে থাকতে আরেকটি বিশেষ ঘটনা ঘটেছিল। রাশিয়া থেকে বিপ্লবী নলিনী গুপ্ত হাঁটা পথে এসে এক মুসলমান ব্যবসায়ী সেজে দেশবন্ধুর সাথে দেখা করে। ভারতের বিপ্লব করতে পারলে রাশিয়া থেকে বহু লক্ষ টাকা এনে দেওয়ার কথা তিনি দেশবন্ধুকে জানান। সুভাষ ও হেমন্ত তাতে রাজি থাকলেও দেশবন্ধু কিন্তু রাজি ছিলেন না।
তার দেশবন্ধু অনেকাংশেই গান্ধীজির অহিংস নীতিকে বিশ্বাস করতেন। অনেকে মনে করেন এই নলিনী গুপ্তই হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের সব্যসাচী। দেশবন্ধুর উদ্যোগে কারাগারের মধ্যেও হিন্দু মুসলমান সম্প্রীতির এক অদ্ভুত উদাহরণ আমরা দেখতে পাই। জেলের মধ্যে ঈদের দিন একই রান্নাঘরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের খাবার তৈরি হয়। ভেবে দেখুন, এই কাজটাই আইনেতে সুভাষ বোস করেছিল। উভয় সম্প্রদায় অত্যন্ত আনন্দের সাথে দেশবন্ধুকে মাঝখানে বসিয়ে খাওয়া দাওয়া করেছিল। সুভাষ পরিবেশন করেছিলেন নিজে। কলকাতায় কংগ্রেসের সকল মুখ্য কার্যনির্বাহীরা বন্দী থাকলেও আইন অমান্য আন্দোলন বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র সহ সারা দেশে তীব্রভাবে দানা বাঁধতে শুরু করে। 1922 সালের ফেব্রুয়ারিতে যুক্তপ্রদেশের চৌরি চৌরার ঘটনায় প্রচন্ড উত্তেজিত জনতা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় থানায় আগুন লাগিয়ে দেন। সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হয়। বিষয়ে আমরা পরে নিশ্চয়ই আলোচনা করব। এতে গান্ধীজি আইন অমান্য আন্দোলনকে স্থগিত রাখার নির্দেশ দেন। কারাবন্দী অবস্থায় দেশবন্ধু সুভাষচন্দ্রের কাছে সেই খবর পৌঁছায়। আন্দোলনের চরম অবস্থায় গান্ধীজির এহেন সিদ্ধান্তে দেশবন্ধু সুভাষচন্দ্র দুজনেই ভীষণ হতাশ হয়েছিলেন। সুভাষচন্দ্র এই সময়টাকে এক অসাধারণ সময় বলে ব্যাখ্যা করেছেন। সুভাষচন্দ্র বেশ কয়েকবার জেলে গেছেন। তার রাজনৈতিক জীবনের একটা অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন। পরবর্তী আলোচনায় আমরা আসব সুভাষচন্দ্র কিভাবে মুক্তি পেলেন, তারপরে কি হলো, এবং বিভিন্ন কারাগারের তার দিনগুলি তাকে কিভাবে সমৃদ্ধ করেছে, কিভাবে তাকে আরো আত্মনিমগ্ন এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে সাহায্য করেছে। আজ এটুকুই। ধন্যবাদ। ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব